আজকে আমাদের পডকাস্ট স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকের পডকাস্টের ডিটেলসে যাওয়ার আগে সবাইকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকের পডকাস্টটা শুধুমাত্র একটা পডকাস্ট না, আমরা এই পডকাস্টের থ্রু একটা সচেতনমূলক বার্তা আমাদের অডিয়েন্স তাদের সবাইকে দিতে চাই। যেটা হচ্ছে একটা হাইলাইটেড টপিক, থ্যালাসেমিয়া। আমরা যখনই দেখি সেটা, লাভ ম্যারেজের কথা পুরোই বাদ দিলাম, কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আবেগের বশে বিয়ে হয়ে যায়। আমি যখন অ্যারেঞ্জ ম্যারেজের কথা আসি, ফ্যামিলি থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বাড়িতে, তারা প্রত্যেকেই কুষ্টি মেলানো নিয়ে মাতামাতি করে, কোনটা মিললো কোনটা মিললো না। সেইটা না মেলার পর আবার সেইটা কাটানোর অনেক রিচুয়ালস হয়, কিন্তু কোথাও না কোথাও থ্যালাসেমিয়া নিয়ে কোনো চর্চাই হয় না। তাহলে আপনি কি বলবেন যে এখনো সেই জায়গায় অভাব আছে? থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো সিমটম হয় না। আমি থ্যালাসেমিয়া বাহক হতে পারি, কিন্তু আমি কোনোদিন জানতে পারবো না যে আমি থ্যালাসেমিয়া বাহক। আপনার কর্মজীবনে অবসর প্রাপ্ত গ্রহণ করার পর আপনি কিভাবে ভাবলেন যে এই দিকটা আমি বেছে নিই মানুষের পাশে থাকার জন্য? তারপর থেকে আমার মনের মধ্যে এটা বসে গেছে, যতদিন বাঁচবো থ্যালাসেমিয়া ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ম্যান্ডেটরি করতে হবে। একজন থ্যালাসেমিয়া রোগীর অ্যাপ্রক্স গড় আয়ু কতদিন হতে পারে? একজন থ্যালাসেমিয়া রোগীর গড় আয়ু এইভাবে ঠিক বলা যায় না যে কত বছর বাঁচবে। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি সাহসী সেনা কর্মকর্তা হিসেবে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করেছেন। তার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো তিনি প্রমাণ করে দিয়েছেন যে দেশের সেবার জন্য প্রশাসনের সঙ্গে যুক্ত বা ইউনিফর্মই শেষ কথা না। একজন সাধারণ মানুষ হয়ে অবসর গ্রহণের পরও মানুষের পাশে দাঁড়ানো যায় এবং তাদের জীবনে আশার আলো জ্বালানো যায়। বর্তমানে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি, রক্তদান শিবির আয়োজন এবং সঠিক সময়ে সঠিক মানুষের হাতে সঠিক রক্ত পৌঁছাচ্ছে কিনা সেই রকম একটি মানবিক কাজ। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের লড়াইকে তিনি নিজের লড়াই হিসেবে গ্রহণ করেছেন। সময় বদলেছে, কাজের ধরন বদলেছে, কিন্তু মানুষের প্রতি তার ভালোবাসা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা এতটুকুও কমেনি। So ladies and gentlemen, please joining me in welcoming once again on TISS শ্রী নরেশ চন্দ্র দাস। আজকে আমাদের পডকাস্ট স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকের পডকাস্টের ডিটেলসে যাওয়ার আগে সবাইকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকের পডকাস্টটা শুধুমাত্র একটা পডকাস্ট না, আমরা এই পডকাস্টের থ্রু একটা সচেতনমূলক বার্তা আমাদের অডিয়েন্স তাদের সবাইকে দিতে চাই। যেটা হচ্ছে একটা হাইলাইটেড টপিক, থ্যালাসেমিয়া। আজকে যখনই আমি আমাদের গেস্টকে জিজ্ঞেস করবো যে থ্যালাসেমিয়া কি কেন হয়, তখন উল্টো দিকে থাকা অডিয়েন্সরা কোশ্চেন করতেই পারে যে এটা তো একটা সামান্য টপিক, ক্লাস 9-10-এ আছে, থ্যালাসেমিয়া কি কেন হয়, তাহলে এটা জানার জন্য এত পডকাস্ট কেন? তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এখনো পর্যন্ত এত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে কেন? সবার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সেই বাচ্চাগুলো জন্মানোর পরেই তাদের কেন ভয় থাকতে হচ্ছে যে আমি আর কতদিন বাঁচবো? ডাক্তারকে জিজ্ঞেস করতে হচ্ছে, ফ্যামিলিকে জিজ্ঞেস করতে হচ্ছে। ফ্যামিলি বাচ্চাকে জন্ম দেওয়ার পর ভয় পাচ্ছে যে বাচ্চার কতদিন বাঁচবে, বাচ্চা জিজ্ঞেস করছে, বাচ্চা ভয়ে ভয়ে বাঁচছে। বাচ্চাটার কি দোষ ছিল? বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। তো সেই সব নিয়ে আজকের পডকাস্ট হতে পারে। আমরা ক্লাস 9-10 জিনিসটা পড়ে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের সচেতন কোনো দিকেই হয়নি এখনো। তো সেই সব নিয়ে আজকে আমাদের এই পডকাস্ট। তো আমরা এবার ডাইরেক্ট আমাদের পডকাস্টে চলে যাচ্ছি। গেস্টকে নতুন করে ওয়েলকাম করার কিছু নেই, কারণ উনি অলরেডি আমাদের প্রিভিয়াস পডকাস্টে বসেছেন। সো ওয়েলকাম, ওয়েলকাম স্যার অন টিআইএসএস ওয়ান্স থ্যাংক সেকেন্ড। ইউ। তো আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে বসেছি। কিছু মাস আগে আপনার সঙ্গে পডকাস্ট হয়েছিল আমাদের, সেটার লোকেশন ছিল পুরো আলাদা, কার্গিল স্মৃতিসৌধ। সেখান থেকে আজ ডাইরেক্ট আপনার বাড়িতে। আমাদের দুজনের টাইমের একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে পডকাস্টটা আর একটু দেরিতে হলো। তো পুরো পডকাস্টে ঢোকার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি কেমন আছেন, আপনার টাইম কেমন চলছে? দেখো, টাইম খুব সুন্দর চলছে। আর মানুষের জন্য যে সেবা থাকে মনের মধ্যে, এটা বাইরে রিফ্লেকশন করার কোনো জায়গা নেই। এর ভিতরে অন্তরে একটা মানে জোগাড় দেয়, যেটা মানুষকে সবসময় ভিতর থেকে সুখ পাওয়া যায়। কারণ বিকাশটা হচ্ছে ভিতরের, বাইরের বিকাশে আমরা বিকাশ হতে পারি না। ভিতর থেকে যেটা বিকাশ থাকে, এটা পুরো আমাদের প্রথম থেকেই আমার সৃষ্টি, যখন আমি এসেছি এই ধরতিতে আমার মধ্যে কিছু দিয়েছে, যেটা সে বিকাশটা আমাকে করতে হয়। আর সেই বিকাশের মধ্যে খুব ভালো আছি। আর মানুষের সাথে কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, এই জন্য খুব ভালো। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর
একটা নতুন লক্ষ্য পেলেন যে আমি এই থ্যালাসেমিয়ার সচেতনতা বাকি মানুষদের মধ্যে ছড়িয়ে দেবো এবং আক্রান্ত যারা আছে তাদের পাশে দাঁড়াবো। এই মনোভাবটা কিভাবে আসে? এই মনোভাবটা দুটো দিক থেকে আসে। একটা দিক হচ্ছে যে আমার মা প্রথম বীজ বপন করে দেয়। সেটাও একটু আমি আমার একটু তার ব্যাখ্যাটা একটু বলছি। এখানে 1978, তখন আমি ক্লাস 8-এ পড়ি। এই রাস্তার গলিতে সরস্বতী পুজো হয়। তো সরস্বতী পুজোর সময় আমরা সবাই বাড়ির থেকে দিদির, বৌদির, কাকিমার সব শাড়ি নিয়ে গিয়ে সেলাই করে পুজোটা হয়। বাঁশ বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসে বাচ্চাদের যেমন পুজো আচ্ছা, মানে আনন্দ, নিজেরাই সব। নিজেরাই যা কিছু, কোনো কিছু বাইরে থেকে না। তো রাত্রির বেলায় আমার মা এসে আমাকে জিজ্ঞাসা করলো, এই এত কিছু করছিস তো পড়াশোনার জন্যই তো হচ্ছে না? হ্যাঁ, মা সরস্বতী বিদ্যা দেবে। তো বললো এই বিদ্যার সাথে সাথে মানুষেরও কাজ করতে হবে। কি করতে হবে? বললে জীবনে কোনোদিন যদি সময় হয় রক্তদান শিবির করিস। আমি বললাম তোমার মাথায় এই ঢুকলো কি করে? আমি চাকরি পাইনি, এখন ছাত্র, আর রক্তদান শিবির। তবে সেই সময়ে কথাতে মনে রেখে আমি 2013-তে প্রথম রিটায়ার্ড হয়ে এসে আমার বাড়িতে রক্তদান শিবির সেইবার হয়। কারণ এই প্রাইমারি স্কুলে হয় কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমারই থাকে, এখানে করে দিই। তো এই সব জিনিসগুলো যখন আসে, মানে একটা স্বামীজিরও ছোট্ট একটা বাণী আছে। স্বামীজি মানুষের জাগরণ তৈরি করেছিল। তো সেটা বলছে, জীবনটা খুব ছোট, পার্থিব্য অহংকার গুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁচে, বাকি মিতস্প্রায়। তো এই কথাটা, যে আমার যে পার্থিব্য জীবনযাত্রা আছে না, সেটা খুব ক্ষণস্থায়ী, 2-4 দিনের জন্য। কিন্তু আমি অপরের জন্য যদি বাঁচি তবেই আমার জীবনটা ঠিক চলবে। আর যারা অপরকে কিচ্ছু সাহায্য করতে পারে না, নিজের জীবন নিজেরই যদি বলে, অপরের জন্য কিছুই না করে, তাহলে জীবনটা না মৃত হয়ে ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে একটা স্পিরিচুয়াল এনার্জি ভিতর থেকে পাওয়া যায়, সেটা বাবা মাই দেয়। যদি আপনাকে বলতে বলা হয় যে এক লাইনে বলুন, একদম শর্ট করে, যেটা সবাই বুঝতে পারবে, যারা জিনিসটা জানে তারাও বুঝতে পারবে, যারা জানেন না তারাও বুঝতে পারবে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যে বংশগতি, এটা জিনগত একটা ত্রুটি থাকার কারণে এই রোগটা হয়। এই বাবা মার মধ্যে যদি থ্যালাসেমিয়া বাহক থাকে, সন্তানের অবশ্যই হবে। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো কোনো ভাবেই অন্য কোনো ঠাকুরের কোনো অভিশাপও নেই, কোনো দেবতার অভিশাপও নেই। একমাত্র বাবা মার যদি থাকে থ্যালাসেমিয়া বাহক শরীরে, তো সন্তানের মধ্যে আসবে। এটা নিঃসন্দেহে একটা জিনগত রোগ। আপনি যখন সেনাতে ছিলেন, কার্গিল যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ, যেটা সাক্ষী ছিলেন ওখানে, আপনাদের যে টিমে যারা ছিল কিছু মানুষকে হারিয়েছিল, যেটা একটা সৈন্যদের মানে নিত্য সঙ্গী, মানুষ হারানো একদম নর্মাল ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে থ্যালাসেমিয়া তো এরকম দেখেছেন, বহু পরিবার বাচ্চাদের হারিয়েছে, তাদের কান্না। তা দুটোর মধ্যে কখনো কোথাও লিঙ্ক খুঁজে পেয়েছেন যে আমার দুটো কাজে তো একই রকম হচ্ছে, দেশের কাজে হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও সেই বেদনাটা ওখানেও কানেক্ট ছিল, আবার এখানেও কানেক্ট করছে? সেটা যে সময় আমি ওই সৈনিকে হয়ে কাজ করেছি, সেটা একটা ইন্টারন্যাশনাল পিস, শান্তির জন্য আমি কাজ করেছি। যে আমাদের জন্মভূমি হচ্ছে সবচেয়ে বড়, আমি প্রথম ভারতবাসী, তারপরে আমার অন্য পরিচয় আসে। সেখানে আমি স্যালারি পেতাম, সেখানে আমার অর্থ উপার্জন ছিল, সেখানেও দায়িত্ব আছে, একটা সামাজিক কল্যাণের মধ্যে থাকি, দেশের জন্য কাজ করতে হবে আমাকে, দেশকে ভালোবাসতে হবে। দেশের চিন্তা ভাবনা উন্নতির কথা আমার মধ্যে যদি না ফোটে, আমি দেশের জন্য লড়তে পারবো না। কিন্তু ফিরে আসার পর এই সমাজের যে দুর্দশা, এ কার্গিল লড়াইয়ের থেকে বড় লড়াই এটা। কারণ এই লড়াইটা, একটা সাধারণ সুস্থ মানুষ কোনোদিন ডাক্তারের কাছে যাবে না, আর সে বাহকে ঘুরে বেড়াচ্ছে। আর যখনই সে বিবাহ করছে, একটা মানে থ্যালাসেমিয়া বাচ্চার জন্ম দিচ্ছে, আর সেই জন্মটা এত দুঃখদায়ক। সে 6 মাস বয়সের যে বাচ্চাটা, তার জ্ঞান হয়নি, তার কিছুই বোঝে না, শুধু হাসতেও শেখেনি, আর সেই বাচ্চাটাকে 14 বার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তার ভেন খোঁজা হচ্ছে, থ্যালাসেমিয়ার জন্য সে রোগী হয়েছে, তাকে রক্ত দিতে হবে। তাহলে এর প্যাথেটিক ব্যাপার
আমি লড়াই করেছি, বিদেশি সৈনিক মেরেছি, আর ঘরে এসে দেখছি যে এই মানুষটা কুসংস্কারের উপর নিজেকে না জেনে একটা লড়াইয়ের মধ্যে পড়ে আছে। এটা সমাজের সবচেয়ে, আজকের দিনে যদি আমরা এই থ্যালাসেমিয়া সম্বন্ধে যদি সচেতনতা না বাড়াই, আর পরবর্তী দিনে 5টা সন্তানের পিছনে একটা করে থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবেই ভারতবর্ষে, এতে কোনো দ্বিধা নেই, 100% হবে। মানে আপনি যখন যুদ্ধে ছিলেন তখন টার্গেট এরিয়া একটা ফিক্স ছিল, কিন্তু এখানে তো দেখছেন যে টার্গেট এরিয়া কোনো ফিক্স নেই, Fixed। একদম ভাস্ট এরিয়া, মানে কোনো আকাল নেই পাতাল নেই কিছুই নেই। না, 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 না। তো সেই পরিস্থিতিতে যখন ফার্স্ট স্টার্ট করেছিলেন তখন জার্নিটা কতটা শক্ত ছিল আপনাদের না, কাছে? প্রথম যখন আমরা ফার্স্ট শুরু করি তখন মানে স্কুলে গেলে পরে আমাদের প্রবেশ করা মুশকিল ছিল। হেডমাস্টার বলছে না, রক্ত নেওয়া যাবে না, আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে আপনি রক্ত নিতে পারবেন। নিগমানন্দ হাই স্কুল কাছেই একবারে, কানলার মধ্যে। ওনার হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করেছি যে এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা সবচেয়ে সমাজের একবারে মানে উন্নতির উন্নতি, কারণ একটা জেনারেশনকে পরিবর্তন করবে। আজকে ভারতবর্ষে পোলিও নেই, এ বেশি দিনের নয়, 1988 থেকে পোলিওর ব্যাপারটা শুরু হয়। আজকে ভারতবর্ষে মানে 1666 জন আছে অ্যাপ্রক্স, পোলিও নেই বললেই চলে গেছে। তারপরে পোলিও, থ্যালাসেমিয়াও এমন একটা দিন আসবে যে থ্যালাসেমিয়া এইভাবেই করতে হবে। একটা কার্গিলের লড়াই যেমন হয়েছে এবং করোনা ভাইরাসের যেমন লড়াই হয়েছে, এই থ্যালাসেমিয়ার লড়াইও এইভাবে যদি সরকার না সচেতনতা না বাড়ায়, তো ভারতবর্ষের ইকোনমিক ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সেই কারণে থ্যালাসেমিয়া আমাদের জীবনের একটা উদ্দেশ্য হওয়া দরকার, যে আমরা বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট অবশ্যই দরকার। তাছাড়াও আমি সরকারের কাছে আবেদন করেছি যে একটা বাচ্চা যখন জন্ম সার্টিফিকেট তৈরি হয় তাতে লিখে দিতে হবে থ্যালাসেমিয়া বাহক, ইয়েস আর নো। যদি সে বাহক হয়, পরবর্তী দিনে সে কোনোদিন বাহককে বিবাহ করবে না, তবেই এ থ্যালাসেমিয়া মুক্ত হবে। আচ্ছা, আপনি যখন মানে করোনা ভাইরাসের কথা বললেন তখন বলি, করোনা ভাইরাসের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছিল যে যখন স্টার্ট করলো, মানুষ মারা যাওয়া স্টার্ট করলো, জিনিসটা মিডিয়াতেও প্রথমে মিডিয়াতে প্রচুর প্রচার হলো, মানুষজন মারাও গেল, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনও তৈরি হয়ে গেল, মানুষ কোথাও না কোথাও কিছুটা এগিয়ে থাকলো সচেতনতার দিক থেকে, কিন্তু সেই জায়গাতে থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু মিডিয়া থেকে শুরু করে সেইভাবে কোনো কভারেজ চট করে কিন্তু দেখতে পাওয়া যায় না। কারণ আছে, সেটা দেখতে পাওয়ার না। একটা, আমি সুস্থ মানুষ, তো আমি বাহক, আমি তো বলতে পারবো না না আমি বাহক। সেই জন্য এর কোনো সিমটম নেই। মানুষ করোনা হয়েছে, তার একটা সিমটম আছে যে তার সে কাশছে, তার করোনা ভাইরাস তার শরীরে ঢুকে গেছে, ইমিডিয়েট তাকে ট্রিটমেন্ট করতে হবে, তার অক্সিজেন প্রোভাইড করতে হবে। কিন্তু একটা বাহক, থ্যালাসেমিয়া বাহক, সে রক্তদান পর্যন্ত করছে, সে দৌড়াতে পারে। যেমন ফ্রান্সের ফুটবল খেলোয়াড় আছেন জিদান, নামকরা খেলোয়াড়, তার থ্যালাসেমিয়া বাহক। মিঠুন চক্রবর্তী, সমাজের মধ্যে খুব নামকরা মানুষ, থ্যালাসেমিয়া বাহক। অমিতাভ বচ্চন, সমাজের মধ্যে কে ওকে চেনে না, যে থ্যালাসেমিয়া বাহক। এর সিমটম নেই যে আমি থ্যালাসেমিয়া বাহক। আমার যদি সর্দি কাশি হয় আমি দৌড়ে যাব ডাক্তারের কাছে, কিন্তু বিনা বজায় আমি এইচপিএলসি টেস্ট কেন করব? এই একটা মানুষের মধ্যে যে আমার রোগ নেই, আমি কেন থ্যালাসেমিয়া টেস্ট? বাহক কোনোদিনই রোগী নয়, বাহক একটা নর্মাল মানুষ। যাই দুটো বাহক এক জায়গায় হয়ে গেল, আর তাদেরই খেলা শুরু হয়ে গেল, একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণের প্রবল সম্ভাবনা থাকে। সেই কারণে এটা মিডিয়া এত দেখায় না, কিন্তু পরবর্তী দিনে এটা সরকারি তরফ থেকে যদি বাধ্যতামূলক করা হয়, তো অবশ্যই এই থ্যালাসেমিয়া টেস্ট হবে। আমি তো সরকারকে এও লিখেছি যে যত রকমের ভাতা অনুদান দেন আপনারা, তার সাথে এই থ্যালাসেমিয়া রিপোর্ট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করলে তাড়াতাড়ি অনুদানটা পাওয়া যাবে। এটা ব্যবস্থা করলে কয়েক লক্ষ, যেমন আজকে ধরুন অন্নপূর্ণা ভান্ডার আছে, কত মহিলা অন্নপূর্ণা অ্যাপ্লাই করছে, তারা যদি থ্যালাসেমিয়া টেস্ট করে, আর থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে একবার সরকারের তরফ থেকে ফ্রি, এবার সেই টেস্টটা যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেয়, তাহলে কত লক্ষ কোটি মানুষ থ্যালাসেমিয়া জানতে পারবে এই বাহক। এটাও আমি সরকারের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি।
তো সেই জন্য থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতে গেলে পরে প্রথম হচ্ছে যে আমাকে মানুষের জন্য ভাবতে হবে, মানুষের কল্যাণ। মানে একটা স্বামীজির কথা বলছে, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তো আমি যখন কারো কল্যাণ করছি, তা আমার কল্যাণ নয়, এটা ভারতের কল্যাণ। তবে এইটা হবে, না হলে হবে না। মানুষকে পবিত্র নিঃস্বার্থভাবে কাজ করতে হবে থ্যালাসেমিয়ার উপরে, ব্যাঘার খাটতে হবে, শ্রম দিতে হবে, তবেই থ্যালাসেমিয়া মুক্ত হবে। সচেতন করতে হবে। যেমন আমি কোনো স্কুলে গেলে পরে, কলেজে গেলে পরে পুরো স্টুডেন্টদের, প্রিন্সিপালকে সব এক জায়গায় নিয়ে থ্যালাসেমিয়া সম্বন্ধে শুধু বোঝাই যে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কিভাবে হয়, এই জীবন যুদ্ধে এই থ্যালাসেমিয়া মুক্ত করার কি রাস্তা আছে বোঝানোর পর তখন সেই কলেজ থেকে কিংবা স্কুল থেকে হেডমাস্টার বলে আমাদের পুরো স্টুডেন্টদের থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে দিন। এইভাবে সচেতন বাড়ে। মানে এই 12 বছরে আমি থ্যালাসেমিয়া টেস্টের মধ্যে 16,000, অ্যাপ্রক্স 16,000 ছাত্র ছাত্রীর করিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বাহক পেয়েছি 1302টো। তার মানে 1302টো, মানে দুটো পরিবার সেফ হয়ে গেল, মানে 2600 পরিবার সেফ হয়ে গেল। তারা জানতে পারলো আমি বাহক, বিবাহ করবে না কোনোদিন, কারণ তারা কোনোদিন জানতো না যারা এরা বেরিয়েছে। তো থ্যালাসেমিয়া একমাত্র ওষুধ হচ্ছে এর একটা রক্ত। রক্ত দিলে ওকে বাঁচানো যাবে না, কারণ একটা মানে ইয়ের মধ্যে ঘড়া নিচে ফুটো করে দেওয়া হয়, আর উপর থেকে জল ঢাললে যেমন বেরিয়ে যায়, ঠিক তাই থ্যালাসেমিয়া বাচ্চাদেরও রক্ত দেয়, রক্ত বেরিয়ে যায়। বাঁচার মতো কোনো নেই। খালি মারতে পারবো না তাকে, বাচ্চা সন্তান হয়েছে আমার, তাকে মেরে দেওয়া যাবে না। তো আস্তে 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 মরার দিকেই ও এগিয়ে যায়, মৃত্যুর পথেই এগিয়ে যাবে। তো সেই কারণে থ্যালাসেমিয়া সচেতনতার লড়াই এটা। মানুষ সচেতন হতে হবে যে আমার বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করতেই হবে। আচ্ছা, সরকারের থেকে কিরকম সুযোগ সুবিধা পাবে? সরকার সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়। যেমন আমি কোনো স্কুলে যদি যাই, সরকার যেমন হুগলির কোনো স্কুলে আমি গেলাম, হুগলি ইমামবাড়া হসপিটাল, চুঁচুড়া ইমামবাড়া হসপিটাল থেকে পুরো টিম, থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের পুরো টিম আসে, তাদের বোঝায়, সেখানে রক্তের স্যাম্পেল নেয়, স্যাম্পেল টেস্ট করে সেই রিপোর্টটা আমাকে দেয়, আমি সেই স্কুলে হেডমাস্টারকে দিয়ে আসি। কারণ আমাকে একটা স্কুলে 3 বার ভিজিট করতে হয়। একবার অ্যাসেম্বল করি, তারপরে টেস্ট করাই, তারপরে টেস্টের রিপোর্ট দিয়ে যারা কেরিয়ার হয় তার পরিবারকে আবার সাইড করে তাদের জানিয়ে দিই, আপনার বাচ্চা কেরিয়ার আছে, আপনি যখনই বিবাহ দেবেন, ও যে সন্তান ছেলে কিংবা মেয়ের বিবাহ দেবেন, আগের জন্য যার সাথে বিয়ে হবে তার সাথে টেস্টটা, ব্লাড টেস্টটা অবশ্যই করবেন। এইভাবে সরকার যথেষ্ট দেয়, কিন্তু মানুষ এগিয়ে যায় না। আমরা দেখে থাকি যে বিয়ের টাইমে পুষ্টি বিচার করা হয়, কিন্তু সেই জায়গায় রক্ত টেস্ট করা হয় না, বা এই কথাটা হয়তো অনেকে তুলতেই ভুলে যায়। তো এটার কতটা দরকার আছে? মানে এ তো 100% দরকার আছে, 100%। কারণ বিবাহ সূত্রটাই হচ্ছে যে আমি যদি মানে একটা জিনিস যে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে। এই কথাটা একেবারে চরম সত্য কথা, যে আমি যেহেতু থ্যালাসেমিয়া বাহক কিনা জানি না, সেটা বিচার করার পরেই বিবাহ করা দরকার। আগে জেনে নিন আপনি থ্যালাসেমিয়া বাহক কিনা। আচ্ছা, যখন স্কুল কলেজে এই সচেতনতার যে বার্তাটা পৌঁছায়, তখন স্টুডেন্টরা এটার কতটা ইন্টারেস্ট থাকে? স্টুডেন্টরা যখন আমি এই থ্যালাসেমিয়া সম্বন্ধে আলোচনার মধ্যে বিভিন্ন সাইট থেকে আলোচনা করি, যে একটা থ্যালাসেমিয়া বাহক হয়ে গেলে পরে তার কোনো অসুবিধে নেই, কিন্তু সেই বাহকটা যতক্ষণ না সে জানতে না পারছে যে আমি বাহক, তো অপর একটা বাহককে বিবাহ করলে যার কি দুর্দশা হবে, কি ভয়ঙ্কর একটা সন্তান বাড়িতে আসবে, সেই সন্তানকে নিয়ে কি অবস্থা হবে, সেটা যখন তাদের সামনে এই পিকচারটা তুলে ধরি, তো প্রত্যেক স্টুডেন্ট টেস্ট 100% করায়। এমন একটা স্কুল আছে, আমি গিয়েছিলাম, বৌচির আছে গার্লস স্কুল, সেখানে গার্জেন পর্যন্ত সবাই এসেছিল, আর মানে 100% স্টুডেন্টদের থ্যালাসেমিয়া টেস্ট করেছে, 9 to 12। ওদিকে তাদের কাছে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া সম্বন্ধে মানুষের কাছে এত দূর জানে না।
ধারণাটা পুরো ধারণাটা clear নেই, ক্লিয়ার নেই। হ্যাঁ, আর বড় কথা হচ্ছে যে আমি যে ডাক্তারি মহলে বলবো, আমি তো প্রাইভেট সেক্টরকে বলতে পারি না। আমি যেমন স্বাস্থ্য ভবনে রিকোয়েস্ট করেছি যে কিছু তো করতে হবে, সেই জন্য 2023-এ স্বাস্থ্য ভবন থেকে একটা নির্দেশিকা দেয়, সরকারি হসপিটালে যত প্রেগনেন্সি মায়েরা আসবে থ্যালাসেমিয়া টেস্ট করার পরে ট্রিটমেন্ট শুরু হবে। সেক্ষেত্রেও মাসে 15 লাখ থ্যালাসেমিয়া মানে প্রেগনেন্সি মায়েরা আসে সরকারি হসপিটালে, তাদের টেস্ট হয়। এমনকি আমি সরকারের কাছে দিয়েছি যে যত ব্যুরো মানে বিবাহ রেজিস্টার তৈরি হয়, বিবাহের জন্য রেজিস্টার করে, তাদের কাছে থ্যালাসেমিয়া রিপোর্ট পুট আপ করার পরেই বিবাহ রেজিস্টার এন্ট্রি করা দরকার আছে। আচ্ছা, ধরুন যারা বাহক হয়ে যাচ্ছে হুম। তাদের এবার কি করণীয়? কিছু করণীয় নেই, শুধু তার একটাই করণীয়, আমি যাকে বিবাহ করব সে বাহক নয়, আর কোনো করণীয় নেই। সে তো নর্মাল জীবনযাত্রা করবে, তাদের কোনো অসুবিধা নেই, তারা রক্তদান পর্যন্ত করবে। একটা বাহক, থ্যালাসেমিয়া বাহক, সে রক্তদান করে। আমার 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 ব্লাড ব্যাংকেই আছে, আমি যখন রক্ত ইয়েতে দিই, মানে আমাদের শিবির তৈরি হয়, তখন একটা ছেলে আসে, সে বাহক, সে রক্ত দিয়ে যায়, কোনো অসুবিধা নেই। একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসাতে কিরকম খরচ হয়? এটা পুরো সম্পূর্ণ সরকারি, বাইরে থেকে চিকিৎসা এর সেইভাবে হয় না। তবুও যদি বাইরে থেকে সম্পূর্ণ সরকারি ইয়েতে করে, তা বছর গেলে 5 লাখ টাকা খরচা হবে, কারণ রক্ত তাকে কিনতে হবে। মানে পুরো প্রাইভেটে বলছেন? পুরো প্রাইভেট কথা, কিন্তু সরকারিতে 1 পয়সা খরচা হবে না, 1 পয়সা। সব মেডিসিন, বেশি লাগে না, ওদের রক্তেই সবচেয়ে বেশি প্রয়োজন আছে, কিছু আয়রন ট্যাবলেট লাগে, এগুলো এগুলো সরকার সরকার থেকে দিয়ে দেয়। আচ্ছা, অনেক সময় আমরা দেখে থাকি যে এরকম আই কার্ড ঝুলিয়ে বলে আমরা এনজিও থেকে এসেছি, কিছু টাকা দিয়ে আসে, 10 টাকা 20 টাকা হোক, যে একটা বিল করে এবং সেটা দিয়েও দেয়। হুম। আর ওদের কাছে একটা এরকম খাতা থাকে হুম। যেখানে ওরা নাম টাম লেখে। হুম। তা যদি চিকিৎসা পুরো ফ্রি হয় তাহলে এরা কি ফেক? একবারে আমি সবাইকার জন্য এটা বলতে পারি, সম্পূর্ণ ফেক। এরা নিজের ধান্দাতে ভ্রষ্টাচার, দুর্নীতিগ্রস্ত, একবারে চোর, একটা নিকৃষ্ট ধরনের চোর, যারা এই থ্যালাসেমিয়া বাচ্চার জীবনে কোনোদিন বড় হতে পারে না, বাঁচবে না, সে বিবাহ করতে পারবে না, তার কোনো ঘর থাকে না, তার কোনো বাড়ি থাকে না, তার কোনো কেউ প্রেম করতে পারবে না, কেউ বিবাহের মধ্যে আসতে পারবে না। সেই বাচ্চার ছবিটা দেখে মানুষের কাছে পয়সা নেয়, তার থেকে নিকৃষ্ট চোর মনে হয় এ সংসার আর কেউ নেই। ওটা সম্পূর্ণ চোর। যদি থ্যালাসেমিয়া বাচ্চার কোনো কল্যাণ করতে হয়, তাহলে রক্ত দিয়ে কল্যাণ করতে হবে, আর কোনো রাস্তা নেই। আর যারা এরম কাজ করে, তারা, আমি বলবো, যে পয়সা দিচ্ছে সে চোরের দলে সামিল হচ্ছে, তাকেও পয়সা দেওয়ার দরকার নেই। তাদের ডাইরেক্ট বলে দেওয়া যায় যে আমি রক্ত দান করি, বাচ্চাদের পয়সা দেওয়ার দরকার। একজন থ্যালাসেমিয়া রোগীর সাধারণত গড় আয়ু কত হয়ে থাকে? একজন থ্যালাসেমিয়া রোগীর গড় আয়ু তার জীবনযাত্রার উপর অনেকটা লক্ষ্য করা হয়। সে নিয়মিত যদি রক্ত নেয়, আর সে যদি রক্ত কম্পোনেন্ট ডিভাইসে নেয়, মানে হোল ব্লাড দরকার নেই তার, সে নিয়মিত রক্ত নেয়, মানে তার দরকার শ্বেত কণিকা, সে শ্বেত কণিকাই শুধু নিচ্ছে, কিংবা লোহিত কণিকার দরকার, সে লোহিত কণিকাই শুধু নেয়, সেক্ষেত্রে সে একটু লংজিভিটি একটু বাড়ে, হয়তো 25 থেকে 30 যাবে, কিন্তু তারপরে সে চলে যাবে। হ্যাঁ, এবার এখানে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। মানে আমাদের সঙ্গে পড়তো একজন, হুম। তো যে 2 বছর আগে মারা গেছে। হুম। তো তার ছোট থেকে এরকম থ্যালাসেমিয়া ছিল। হুম। তো আমরা জানতাম সবাই, মানে আমরা যখন 8-9-এ উঠি আমরা তখন জানি যে তার থ্যালাসেমিয়া আছে। হুম। তো সে রিলেশনেও যায়। তো একটা টাইম সে নিজেই বলে, এবার এটা আমরা জানি না কতটা সত্যি বা মিথ্যে, একটা টাইম সে বলে যে ডাক্তার বলেছে আর 1-2 মাসে সব ঠিক হয়ে যাবে। হুম। তো যাই হোক, তো তারপর আমরা আমাদের লাইন পুরো আলাদা হয়ে যায়, আমরা সায়েন্স নিয়ে পড়ি, ও আর্টস বা কমার্স একটা কিছু নিয়ে পড়ে। তো তারপর আমার কলেজে যোগাযোগ হয়, হুম। তখন ও বলে যে আমি ঠিক আছি, হুম। আমি ঠিক আছি। কিন্তু ওর চেহারার গঠন বা ও যেরকম ছিল, ওর ভয়েস যেরকম ছিল, মানে দৈহিক গঠন যেরকম ছিল, তাতে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। এবং যখন সে মারা যায় তার 1 বছর আগেই কিন্তু তাদের বিয়ে ঠিক হয়। তো তারপর ও যখন মারা যায় আমি অবাক হয়ে যাই যে মারা গেল কি করে। তখন ওর যে বন্ধু, মানে ওরা যে বিজনেস করতো, যে বিজনেস পার্টনার ছিল, সে বললো যে হট করে হিমোগ্লোবিন লেভেল এতটাই ডাউন হয়ে গেছে যে মানে বডি একবারে প্যারালাইজড হয়ে গেছে। হুম। প্রথম কথা হচ্ছে যে এই ব্লাড নিতে নিতে, রুটিন মাফিক ব্লাড নিতে নিতে ও বুঝতে পারে
হাত সাদা হয়ে যায়, চোখের সাদা হয়ে যায়, বুঝতে পারে হয়তো সে রক্ত নেওয়াটা দেরি করে ফেলেছে, হয়তো তার হিমোগ্লোবিন 2-এ নেমে গেছে, আর সে রক্ত টানার মতো ক্ষমতাও তার নেই। সে মতো অবস্থায় আমার চোখের সামনে একজন বর্ষা বলে একটা মেয়ে, চোখের সামনে তাকে রক্ত চড়ানো হয়েছে, তার মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল কালনা হসপিটালে, থ্যালাসেমিয়া রোগী। সে আর রক্ত টানতে পারলো না। মানে এই ওদের কি হিমোগ্লোবিন লেভেল একদম নেমে যায়? একবারে আমাদের শরীরে যেমন 13.5 হিমোগ্লোবিন আছে, আমার শরীর রক্ত দেবে, মানে 6.5 লিটার রক্ত তো আমার শরীরে স্টক থাকে সবসময়, বাকি রক্ত 1.5 লিটার 2 লিটার সবসময় চলে। যেটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট পরে 2-3 ঘন্টা কেন কি করে বেঁচে থাকে, 6 ঘন্টা কেন, ওই কারণে তখন বাঁধটা ফাটিয়ে দেয়, তখন ওই রক্তটাকে প্রোভাইড করে দেয় পুরো শরীরে, তাছাড়া ওটার স্টক থাকে। তো সেই ওদের ওটা থাকে না, ওদের কোনোদিন রক্ত উৎপাদন করতে পারে না। আমার থেকে দাতার থেকে রক্ত নেয়, আর সেই রক্ত নিয়ে ও জীবনযাপন, ও পরজীবী। যেমন আমরা আম গাছেতে বাঁদরা ডাল হয় না, বাঁদরা হুম, ডাল, কিংবা আলোক লতা বলি, যে সোনালী লতা গাছের মধ্যে থাকে, শিয়ার দেখা যায় না, পরজীবী। হুম। আমরা 9 ক্লাসে পড়েছি যে পরজীবী উদ্ভিদ কি আছে, আম গাছেতে বাঁদরা ডাল, তার ফল হয় না। ঠিক তাই এই মনুষ্য সমাজে থ্যালাসেমিয়া রোগী হচ্ছে পরজীবী, অপরের রক্ত নিয়ে ওকে বেঁচে থাকতে হয়। তো সে বাঁচবে না। আমরা যেমন 60-65 একটা গড় আয়ু আছে, যে বাঁচতে পারে শরীরের উপর উপদ্রব না করলে পরে, থ্যালাসেমিয়ারও ক্ষেত্রে ওই আছে, যদি ঠিক সময় মতো মেডিসিন আর রক্তের ঠিক সময় মতো নিতে পারে, হয়তো 25-30 যেতে পারে, তাও খুব জোর করে, খুব কষ্ট করে। কারণ তার মধ্যে রেচন ক্ষমতা, আমরা যেমন মানে মেহনত করলাম, ঘাম বেরিয়ে গেল, আমার তো কিছু তো বাইরের প্রকাশ হলো, এদের সব শরীরেই থেকে যায়, মানে রক্ত যেটা নিচ্ছে তার আয়রনটা পর্যন্ত শরীরে থাকে, সেজন্য তো পেট মোটা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, আঙুলগুলো ফোলা ফোলা হয়ে যায়। ও দেখে বোঝা যাবে 25 বছরের ছেলে মনে হয় 12-13 বছরের, হাইটও কম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওরা গড় আয়ু বলে এইভাবে কিছু হবে না, তবু সে বাঁচবে না, নর্মাল মানুষের মতো সে বাঁচে না। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে শরীর চর্চা, ডায়েট চার্ট এগুলো কি কোথাও ম্যাটার করে, না এগুলো শুধুমাত্রই থাকে মানে তার লংজিভিটিটাকে সামান্য বাড়ানোর জন্য? না, শরীর চর্চা তো সে থ্যালাসেমিয়া হোক নর্মাল হোক, শরীর চর্চা সব জায়গায় উপকার আছে, সে থেকে কোনো নিঃসন্দেহে। শরীর চর্চা এমন একটা চর্চা যে আহ, আমাদের শরীরে সকালবেলা উঠে যেতে ফ্রি হ্যান্ড করি না, মানে 3টে H এর বিকাশ। এটা স্বামীজি বলছেন, যদি তোমার শরীরে 3টে H তুমি উপলব্ধি করতে পারো, তোমার শরীর সবসময় ভালো থাকবে। প্রথম হচ্ছে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে ফ্রি হ্যান্ড করে নাও, 15 মিনিট 10 মিনিট। দ্বিতীয় হচ্ছে এইচ, এটা হ্যান্ড হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আরেকটা ইচ, সেটা হৃদয়ের বিকাশ। এবার হৃদয়ের বিকাশ যদি তোমার হয়, হৃদয়ের বিকাশ কেন, অপরের দুঃখে যেন আমার সে এই ফিলিংটা আসে, আমি হৃদয় দিয়ে বুঝতে পারি যে কাঁদছে আর আমি হাসছি, আমার হৃদয়ের বিকাশ নেই। তার সমবতী হওয়ার মধ্যে হৃদয়ের বিকাশ। আরেকটা ইচ হচ্ছে হেড, মস্তিষ্কের বিকাশ। ওই 3টেই যে সমানভাবে চলে, সেটা এক্সারসাইজের মধ্যেই পড়ে, এই যোগের মধ্যেই পড়ে। তো এক্সারসাইজ একটা ম্যান্ডেটরি। আর থ্যালাসেমিয়া বাচ্চার ক্ষেত্রে খাদ্যের ব্যাপারটা সবচাইতে বেশি হচ্ছে যে ওরা বেশি আয়রন, যে জিনিসটা কাটলে পরে তাড়াতাড়ি কালো হয়ে যায়, সেটা ওরা খেতে পারবে না। যেমন এঁচোড় আছে, কাঁচা কলা আছে, তারপরে উম আরো অনেক কিছু আছে যেটা আয়রনের পরিমাণ বেশি হয়ে যায়, সেগুলো খেলে পরে ওদের ক্ষতি করবে, খুব বেশি ক্ষতি হয়। সেই ক্ষেত্রে ওরা ওইগুলো ডায়েট গুলো কন্ট্রোল করতে হবে ওদের। আর একটা কথা হচ্ছে যে এই থ্যালাসেমিয়া এমন একটা এক জায়গায় এখন এটা পড়ে গেছে মানুষ, যেমন কালনা হসপিটালে কিছুদিন আগেই আহ, লাভ ঘোষ বলে একটা ছেলে এসেছিল, তারা রিসেন্টলি বিয়ে করেছে, খুব সুন্দর মেয়ে। যখনই ও প্রেগনেন্সি হয়েছে, মানে আমাদের সময় এসেছিল, ও তখন 13 সপ্তাহ চলছিল, এসেছে ডাক্তার দেখিয়েছে, ইমিডিয়েট ডাক্তার বলেছে তুমি থ্যালাসেমিয়া বাহক, তোমার হাজবেন্ডকে ডাকো। এবার তখন আমাকে রিং করে দিয়েছে, যারা সব জানে নরেশবাবুকে রিং কর, সব ব্যবস্থা করে দেবে, থ্যালাসেমিয়া নিয়ে সবাই জানে। তো বলে আমাকে রিং করেছে, ওখান থেকে নাম্বার পেয়ে আমি বললাম ঠিক আছে, তো তুই চলে আয়, আমি ডাক্তারের কাছে যাচ্ছি।
দুজনের টেস্ট, একজনের হয়েছে আর একজনের করা। তারপর দুজনের করে দিয়েছে। করে দেওয়ার পর তখন 13 সপ্তাহ চলছে, 20 সপ্তাহের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হলো ইয়েতে, আমাদের কলকাতা মেডিকেল কলেজে। ওখানে দুজনের টেস্ট করে বাচ্চাটারও টেস্ট হয়ে গেল, তো ওরা নর্মাল হয়ে গেল। তখন আমাকে জানালো, স্যার আমার যে বাচ্চাটা এসছে, ওরা দুজনে বাহক, কিন্তু বাচ্চাটা নর্মাল এসছে, কারণ ওর একটা ভালো জিন, মেয়েটার ভালো জিন আর ছেলেটার ভালো জিন ওই বাচ্চাটার মধ্যে এসে গেছে। আমার প্রথম জীবনের এই 12 বছরের রেকর্ড, প্রথম বাচ্চার এই টেস্ট হওয়ার জন্য। নাহলে ওরা ঘুমোতে পারতো না রাত্রিবেলা। মানে রিপোর্ট কবে আসবে স্যার, রিপোর্ট কবে আসবে? মানে 1 মাস লাগবে, সময় লাগবে স্যার, রিপোর্ট ছাড়া তো আমরা ঘুমোচ্ছে না। তো এই পরিস্থিতি এখন এসে গেছে বলে থ্যালাসেমিয়া সম্বন্ধে অনেক সচেতনতা বেড়ে গেছে। আচ্ছা, থ্যালাসেমিয়ার কি কোনো প্রকারভেদ আছে? মানে ধরুন, যেমন জ্বরের বিভিন্ন হেপাটাইটিস বা আদার্স যেরকম হয় ন্যাচারাল, এরকম কি থ্যালাসেমিয়ারও কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, থ্যালাসেমিয়ার অবশ্যই প্রকারভেদ আছে। যেমন মাইনর থ্যালাসেমিয়া, মেজর থ্যালাসেমিয়া। মাইনর থ্যালাসেমিয়ার মধ্যে কিছু আছে, বেটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া আছে, এগুলো মাইনরের মধ্যে পড়ে। আবার মেজরের মধ্যে যারা থাকে তারা তো আমরা বেশি ব্যাখ্যা করতে পারবো না, একটু সায়েন্সের ব্যাপার থাকে, ডাক্তারের ব্যাপার থাকে। তবু এটুকু আমরা জানি যে থ্যালাসেমিয়া, আলফা, বেটা থ্যালাসেমিয়া, এগুলো মানে থ্যালাসেমিয়া রোগী, মানে তারা থ্যালাসেমিয়া বাহক দুজনের নিয়েই জন্মগ্রহণ করেছে। কারণ থ্যালাসেমিয়া বাহক এক জিনিস, ক্যারিয়ার মানে থ্যালাসেমিয়া জিন ক্যারি করছে, এখন থ্যালাসেমিয়া বাহক বলি। আর যারা থ্যালাসেমিয়া রোগী হয় তারা দুটো জিন, মানে দুটোই খারাপ জিন ক্যারি করে, মানে দুটোই বাহক ক্যারি করে। বাবারও খারাপ জিনটা ক্যারি করে আর মায়েরও খারাপ জিনটা ক্যারি করে, তারা রোগী হয়। সেই জন্য থ্যালাসেমিয়া মেজর আর মাইনর রূপে দেখে। তার মধ্যে পার্ট আছে আলফা থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া, বিভিন্ন রকমের থাকে। থ্যালাসেমিয়ার ধরুন সব থেকে মারাত্মক পরিণতি কি হতে পারে? যেমন কিছুদিন আগে আমি কোথাও একটা আর্টিকেল বা কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটাকে বলা হ্যাঁ, হয়। একবারে একবারে এটা এটা ভারতবর্ষে সেটা খুব একটা প্রচুর পয়সার একটা রিকোয়ারমেন্ট থাকে। তার সঙ্গে একটা থ্যালাসেমিয়া বাচ্চার যে বন মেরু ট্রান্সফার করায়, বন মেরু ট্রান্সফারটা কি জিনিস সেটা আগে ব্যাখ্যা করা হ্যাঁ। একান্ত প্রয়োজন, মানে মানুষের কাছে পৌঁছানো। আমাদের হাড়ের মধ্যে যখন আমরা খাসির মাংস খাই, তো হাড়ের মধ্যে একটা টানি আমরা, একটা জেলি জেলি ভাব মুখের মধ্যে চলে। আমাদের শরীরের মধ্যে ওই ওই জেলি ভাবটা ওই হাড়ের মধ্যে থাকে। আর ওই জায়গায় হচ্ছে যে থ্যালাসেমিয়ার জিন ওর মধ্যে থাকে, বাইরে থেকে কিচ্ছু করবে না, হাড়ের মধ্যে ওরা থাকে। তো ওই হাড়ই রক্তের প্রোডাকশন করে, ওই হাড় থেকেই রক্তের প্রোডাকশন হয়, ওই যে জেলি থেকে। তো ওই জেলির ট্রান্সফার করা হয়, যে অপরের জেলি ওখানে প্রবেশ করানো যায়। অনেক টাকার, ম্যাক্সিমাম 50 লাখ টাকা লাগে। তো একটা থ্যালাসেমিয়া বাচ্চার পরিবার এত টাকা প্রোভাইড করার মতো ভারতবর্ষে মুশকিলই আছে। তো সেই জন্য বন মেরু ট্রান্সফার সব ক্ষেত্রে হয় না। এই কিছুদিন আগে একজন 45 লক্ষ টাকা দিয়ে আমার সঙ্গে টেলিফোন করেছিল কিছু হেল্প করার জন্য। তাই আমি বললাম, কত লাখ টাকা তুমি প্রোভাইড করতে পেরেছো? বলে 28 লাখ টাকা সব এদিক ওদিক থেকে করা গেছে, আরো 12 লাখ টাকা কনফার্ম আছে। সেটা তো ডাক্তার এখনো বলেনি। তো কনফার্ম করা খুব মুশকিল, কারণ ওর জিনগত বৈশিষ্ট্য এই, আর এ পরিবারের একই হতে পারে, একই হওয়া দরকার। যেমন পরিবারের বাবা মা কিংবা তার কোনো ভাইটাই যদি সাধারণ থাকে, তার করতে পারবে, বাকি অন্য পরিবার থেকে নিয়ে এসে স্যাটিসফ্যাকশন করানো যাবে না, করতে পারবে না। সেটা আমি তাদের বলেছি। সেই জন্য একে বনমেরু ট্রান্সফার আছে, তবু আমাদের কলকাতার মধ্যে নেই, কলকাতার মধ্যে করা এবং যাবে না। ব্যয়বহুল। ব্যয়বহুল, প্রচুর ব্যয়, সম্ভব হয় না। এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে ধরুন থ্যালাসেমিয়ার সঙ্গে আয়রন কোথাও না কোথাও জড়িত। তো আয়রনের ঘাটতি, আমরা যেটাকে বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা, তো অনেকে এইটা ভেবেও তো এগিয়ে যায় যে না, আমি হয়তো অ্যানিমিয়াতে ভুগছি, আমার থ্যালাসেমিয়া হয়নি। হ্যাঁ,
এটা ভেবেও তো এড়িয়ে যেতে পারে। এগিয়ে যায় ও, মানে সবাই বলতে চায় না যে আমি থ্যালাসেমিয়া রোগী। এটা একটা মানে সবচেয়ে বড় জীবনের মানে কুসংস্কার বলতে পারি, যে আমার যা হয়েছে এটা আমি স্বীকার করি না। যেমন কোনো থ্যালাসেমিয়া রোগীকে আমাদের আমাদেরই গ্রামের একটা মেয়ে আছে, সুন্দর দেখতে, ভালো গান বাজনা করে, আবৃত্তি করে, ছবি আঁকে, এমনকি সে মানে ওই সাজার ব্যাপারটাও থাকে তার, মানে পার্লার আছে, আচ্ছা। ও ওইদিকে আছে, মানে আমি হারমোনিয়াম পর্যন্ত ওকে কিনে দিয়েছি, তো গান শেখ। সে যখনই বাইরে থেকে ওকে বোঝা যাবে না এই থ্যালাসেমিয়া রোগী, খুব সুন্দর দেখতে। তখন আমি যদি বলি যে এই তুই থ্যালাসেমিয়া রোগী, এত সুন্দর লাগছে, লোকে তো বিশ্বাস করবে, বলে করুক না করুক। কিন্তু একটা দুঃখের বিষয়, ওই থ্যালাসেমিয়া বাচ্চাটা কোনোদিন বিবাহ করতে পারবে না, কোনোদিন পারবে না। ওই মেয়েটা কোনোদিন বিবাহ করতে পারবে না, সন্তান নেওয়ার পক্ষে ওর অসম্ভব। কারণ একটা কনসেপ্ট করতে গেলে পরে তার হিমোগ্লোবিন ম্যাক্সিমাম 10 থেকে 12 হুম। হওয়া দরকার। ও কোনোদিনই 10-12 নিয়ে আসতে পারবে না, তাহলে ওর বাচ্চা কনসেপ্ট করতে ওকে মানে এইভাবে বিবাহ যদি করতে পারে যে সে চায় না, বাচ্চা চায় না, একটা হুম। থ্যালাসেমিয়া জীবন দুজনেরই জেনে শুনে বিবাহ করবে তবে। তো সেই ক্ষেত্রে আমাদের জীবনের এই থ্যালাসেমিয়া এমন একটা জায়গায় পর্যায়ে পড়ে গেছে যে আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমার শরীরের সে পারমিটই করবে না। তো যাই হোক, এই থ্যালাসেমিয়া যে ভালো হওয়ার ব্যাপারটা থাকে এটা কোনোদিনই না। যেও যদি বলে যে আমি থ্যালাসেমিয়া ভালো হয়ে গেছি, না, কিছুদিন হয়তো ঠিকঠাক আছে, পরবর্তীতে না ফের দেখা যাবে। এর কোনো রিপেয়ারেবল খুব কম আছে। ভারতবর্ষে তো মেডিসিনই নেই, হুম। থ্যালাসেমিয়ার জন্য কোনো মেডিসিন নেই। আছে যেটা সাইড সাইড রোগের, যেটা আটকানো যায়, যেমন আয়রনের কথা হ্যাঁ। বলছি। আয়রনটা ওর শরীরে আয়রন কি করে বেশি হয়ে যায়, কারণটা পরের কাছ থেকে রক্ত নিচ্ছে, সেই রক্তের একটা, আমরা যেমন কোনো কাজ টাজ করলে রক্ত ঘাম বেরোয়, আমরা পরিশ্রম করলে ক্যালোরি বার্ন হয়ে যায়, ওদের শরীরে ক্যালোরি বার্ন হয় না। ক্যালোরি যেটা নেওয়া হয় ওর শরীরে তৈরি হয়, বার্ন করতে হয়, নাহলে মোটা হয়ে হুম। যাওয়া এ ক্যালোরির জন্য হয়, ফ্যাটনেস যে ওবিসিটি আসে এ ক্যালোরির জন্য হয়। এই ক্যালোরি ব্যাড ক্যালোরি, ব্যাড ক্যালোরিও আছে, এটারও ওদের পুরোটাই ব্যাড হয়ে যায়। তখন ওদের মানে এই আয়রনের ঘাটতির জন্য হয় না, ও আয়রন বেশি হওয়ার জন্য হয়ে যায়, কারণ শরীরে ওটা আয়রন বেড়ে যায়, ওর জন্য মেডিসিন তাদের দিতে হয় যে আয়রনটা কেটে যাবে। তার জন্য খাবারের প্রণালী থাকে, যে যারা আয়রন ঘটিত জিনিস তারা খেতে পারে না, মোচা খেতে পারবে হুম। না, কাঁচা কলা খেতে পারে না, এঁচড় খেতে পারবে না, এগুলো আয়রন প্রচুর, পেয়ারা হুম। খেতে পারবে না। আপনি এত বছর থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন, তো একজন থ্যালাসেমিয়া রোগীর কাছে কোনটা বেশি কষ্টদায়ক, মানে শারীরিক কষ্ট না মানসিক কষ্ট? এবং একটা শারীরিক কষ্ট তো, তার শরীরের যে কষ্টটা হয় সেটা তো জানে, আমাকে প্রত্যেক মাসে মাসে রক্ত নিতেই হবে, টিচ করতেই হবে, ছুঁচ ফোটাতেই হবে, রক্ত নিতে হবে। শারীরিক কষ্ট তারা এত এফেক্টেড হয় না, সবচেয়ে বেশি এফেক্ট হয় তাদের মানসিক কষ্ট। তারা সমাজের মধ্যে যে সে জীবনে যেটুকু সাহারা আছে তার বাবা মা, বাবা মা মারা গেলে তাদের কোনো সাহারা নেই, না কোনো সংসার করতে পারবে, না কোনোদিন মা হতে পারবে, না কোনোদিন বিবাহ করতে পারবে, না কোনোদিন রিলেশনে আবদ্ধ হতে পারবে, না কোনোদিন প্রেম করতে পারবে, ভালোবাসার জীবনটা ওদের জীবন থেকে মুছে যাচ্ছে। একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে যে উদ্দেশ্যগুলো আমাদের থাকে, এই মেয়েটাই বলছি, এই জীবনে যত কিছুই করুক না কেন, একটা ঘর তো বাঁধতে পারবে না, মানে ওই জীবনটা কি জীবন। তো মানসিক কষ্টটা সবচেয়ে বেশি, মানে ওদের চোখের জল না থাকুক, কিন্তু ভিতরে জল জমে জমে বড় হয়ে গেছে চোখে, জানে যে আমার সম্মুখীন হতেই হবে। আছে এই ধাত্রী গ্রামেরই একটা মেয়ে আছে, প্রেম হলো, আমাকে বলল, আমি বললাম তুই বিয়ে করবি, বলে কি করে করবো, তাকে তো ধোকা দেওয়া হবে, ছেড়ে দিল, কিছু করার নেই। এরকম অনেক ঘটনা আমার চোখে। কৃষ্ণনগরে একজন এলো, দুজনাই থ্যালাসেমিয়া বাহক, প্রেম করেছে, আমার কাছে এলো, স্যার বিয়ে থা করতে হবে। আমি বললাম লিখিত ভাবে দিয়ে আমরা কোনোদিন সন্তান নেব না, করিনি।
তাছাড়া যদি বিবাহ করে এবার সন্তান মা হতে চায়, তো এরকম আছে কৃষ্ণ নবদ্বীপের একজন আছে, তার ছাড়তে হলো শ্বশুর বাড়ি। তারা চাইলো যে আমাদের না জানিয়ে বিবাহ হয়েছে, থ্যালাসেমিয়া রোগী না জানিয়ে বিবাহ হয়েছে, সন্তান হবে না, তাকে ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে। সে আমার কাছে সে কান্নাকাটি করছিল। কিছু করার নেই, এমন একটা রোগ যে ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার তবু তো মরে যাব, কোনো চিন্তা নেই, ট্রিটমেন্ট হবে না হবে, বড় লোকের রোগ, একদিন মরে যাব, ফাইনাল। কিন্তু বেঁচে থেকে থেকে মানসিক যন্ত্রণা ভোগ করতে করতে এমনিই মরে যায় ওরা। আর তার উপরে এই মানুষগুলো আছে যাদের ওই বাচ্চাগুলোর ছবি দেখি পয়সা তোলে। তার থেকে বড় চোর এ সংসারে ভারতবর্ষে কোথায় পাওয়া যাবে? এত মানে নটোরিয়াস চোর, যে ভারতবর্ষে একটা মানুষ মরে গেছে, সেই বডিটাকে নিয়ে পয়সা তোলে। এর থেকে বড় দুঃখ কি আর আছে? মানে যারা থ্যালাসেমিয়া রোগী বলে, "ওই আমাদের ফটো দেখিয়ে পয়সা তোলে, আমরাই তো মরে গেছি, তার ফটো আবার দেখিয়ে পয়সা তুলছে।" সেই কারণে পুরো মানসিক ভাবে খুব কষ্ট থাকে ওরা। শুধু ওরা থাকে না, তাদের পরিবারকে পরিবারকে সাফার করতে পুরো, হয়। তাদের পরিবার তো জানে যে 1 মাস পরেই আমাকে রক্ত আনতে যেতে হবে। 1 মাস পরে রক্ত, এবার কালনা হসপিটাল এলো, রক্ত নেই, আমাকে রিং করলো, কোথা থেকে ডোনার পাই, আবার ডোনার নিয়ে যাই, তাদের রক্ত দিই, আবার সামনের মাসে আসবে। একটু আর কোটি কোটি টাকার মেডিসিন তৈরি করে ফার্মা কোম্পানি, এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না। এই স্বেচ্ছায় যারা রক্তদান করে, তাদের রক্ত দিয়ে এরা বেঁচে আছে। তো মানসিক ভাবে তারা খুব দুর্বল থাকে, শারীরিক ভাবে না, তারা কষ্ট সহ্য করতে পারে। ধরুন থ্যালাসেমিয়া আক্রান্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তিনি জানেন আমি থ্যালাসেমিয়া আক্রান্ত এবং থ্যালাসেমিয়া আক্রান্ত হবার ফলে আমার কি পরিণতি হতে পারে সেটাও তিনি সেই সম্পর্কে অবগত। কিন্তু তার জায়গায় ধরুন কোনো একজন বাচ্চা, সে জানছে না, কিন্তু তাকে হয়তো কোনোভাবে সে কারোর কাছ থেকে জানতে পেরেছে, বা তার হয়তো ফ্যামিলি বলেছে যে কি হতে পারে, তার মনে কতটা প্রভাব পড়ে একজন ছোট ছেলে বা ছোট মেয়ে? একবারে একবারে সত্য কথা, তার মনে কি প্রভাব পড়বে, এটা খুব মর্মান্তিক ব্যাপার। আমি আমলাপুকুর জুনিয়র হাই স্কুলে টেস্ট করতে গেছি, বাচ্চাদের টেস্ট হবে। তো একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি ভেবেছি রক্ত দিতে হবে, তার ভয়ে কাঁদছে। তো আমি ওকে জিজ্ঞাসা করেছি গিয়ে যে, এই তুই কেন ব্লাড দিবি না, থ্যালাসেমিয়া টেস্ট কেন করবি না? ও তখন বলে, আমি থ্যালাসেমিয়া রোগী। আর কেঁদে বলছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতো যেন কেউ না জন্মায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমার মতো যেন কেউ না জন্মায়। আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার চোখের জল পড়ে গেল। ক্লাস 8-এ পড়ে, তার জীবনটা কেমন ভাবে দাঁড়াবে, তার বাবা মা দুজনেই বাহক। সেই প্রেরণা থেকে আমার এই থ্যালাসেমিয়া এগিয়েছে। ওদের বাড়িতে এসেছি, ওর বাবা মা খুব কেঁদেছে যে আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করবো এখন, কিছু করার নেই, তো তোমরা একটু সাহায্য দাও আমাকে, এই কাজটা আমি এগিয়ে। তো তখন ওরা ইয়ে করেছে যে আমরা এই কাজের মধ্যে থাকছি। তো ওরা সার্টিফিকেট দিয়েছিল, যেটা সমাজের মধ্যে তুলে ধরা দরকার, থ্যালাসেমিয়া বাচ্চা যেন জন্মগ্রহণ না করবে সংসারে। তো সেই প্রেরণায় একটা আমার কাছে আজও পর্যন্ত ও কাজ করে যাচ্ছে, যে থ্যালাসেমিয়া এই মেয়েটাকে দেখে, এই মেয়েটা ক্লাস 8-এ পরে, আজকে সে গ্রাজুয়েশন করছে, কিন্তু তার জীবনটা কোন জায়গায় দাঁড়িয়েছে, বাবা মা চলে গেলে তার জীবনটা কোথায় দাঁড়াবে, কে ওর ভরণ পোষণ নেবে, কে রক্ত প্রোভাইড করে দেবে। এখন প্রত্যেক মাসে মাসে রক্ত নেয়, আমাকে রিং করে যে রক্তের দরকার, ঠিক আছে হয়ে যাবে, চিন্তা নেই। এরকম আর একটা আমাদের আমাদের গ্রামে দুটো থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, দুজনেরই বয়স এই এখনো এই 18 ক্রস হয়েছে মাত্র, আর একটা 18 চলছে। ও আর বেশি দিন নয়, চলে তো যাবেই, কিছু করার নেই। ধরুন যারা রক্ত দিচ্ছে, হ্যাঁ, যারা নিয়মিত রক্তদাতা, তাদেরকে কি বলতে চান? যারা নিয়মিত রক্ত দিচ্ছে তাদের তো আমি সবসময় ওয়েলকাম করব, কারণ তারা এই থ্যালাসেমিয়া বাচ্চার জন্য রক্ত প্রোভাইড করে দেয়। রক্ত দেওয়ার কল্যাণ আছে,
তার নিজের শরীরের কল্যাণ। প্রথম কল্যাণ হচ্ছে সে যদি নিয়মিত 3 মাস 90 দিন পর পর রক্ত দিয়ে থাকে, তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। এক তো ক্যান্সার হবে না, দ্বিতীয় সে কোনোদিন ব্লাড প্রেশার আসবে না, তৃতীয় তার কোনোদিন সুগার আসবে না, চতুর্থ যে কোনো মানে হেপাটাইটিস এগুলো তার নিয়মিত, ম্যালেরিয়া, HIV এগুলো তার জীবনে আর কোনোদিন আসবে না। নিয়মিত যদি রক্ত দেয় সে, তার শরীর সুস্থ থাকবে। আর এটা সাধারণ মানুষ কোনোদিন বুঝতে চায় না যে রক্ত দিলে আমার কল্যাণ হবে। একজনের কল্যাণ তো হয়, কিন্তু নিজের কতটা কল্যাণ হবে এটা মানুষ বুঝতে চায় না। ভয় একটা আছে, কিন্তু রক্ত চাওয়ার ব্যাপারে এক্সপার্ট আছে। আমার রক্ত আজকে 3টে টেলিফোন এসেছিল যে স্যার একটু রক্তের ব্যবস্থা করে দেবেন। আমি বললাম, আপনি কতবার রক্ত দিয়েছেন আগে বলুন। বলে না, দেওয়া হয়নি। আমি বললাম, আপনি দিয়ে আসুন, তারপর আমাকে বলবেন, রক্তের ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু দিতে হবে আগে। আপনি রক্ত দেবেন না চাবেন কি করে? চাইতে পারেন না। তো তোমাদের পাড়াতেই বলছি, তোমাদের পাড়াতে একটা মহিলা অর্গানাইজেশন আছে, তারা বছরে একবার করে রক্তদান করে, ম্যাক্সিমাম 60-70টা ইউনিট রক্ত দেয়, তারা পারছে। আর আমরা সাধারণ মানুষ যে রক্তদান করতে পারবো না, এটা তো হওয়া দরকার। প্রত্যেক পরিবার থেকে 18 বছরের পর যেমন ভোট দেওয়ার জন্য লাগু আছে, সেই জন্য 18 বছরের পর থেকে রক্তদান করে বাধ্যতামূলক হওয়া দরকার। কিংবা এও হওয়া দরকার যে রক্ত দেবে তবে রক্ত পাবে, নাহলে পাবে না। বেসরকারি হসপিটালে আছে, রক্ত দিলে তবেই তুমি রক্ত পাবে, নাহলে রক্ত পাবে না। তো রক্ত সেই জায়গা দরকার। কারণ যে রক্ত যারা দিচ্ছে তারা দিতেই থাকে, আর যারা নেয় তারা দিতেই থাকে। কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চার জন্য রক্ত দান করা খুব একান্ত দরকার। তারা তো ওই পরিবার থেকে আসে, তাদের রক্ত দেওয়ার মতো কোনো পরিস্থিতিই থাকে না। আমি তো থ্যালাসেমিয়া বাচ্চার জন্য একদিন দিয়ে দিলাম, ওকে রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা করতে গেলাম, তারপরে বি পজিটিভ, আমারও রক্তের গ্রুপ। আমি বললাম, কাউকে পাইনি, চল আমি দিই। স্যার আপনি দেবেন? তা কি হয়েছে, তুমি দিয়ে দিয়েছি। রক্ত দান করা খুব দরকার, প্রত্যেক মানুষের রক্ত দান করা। আর এই রক্ত তো 30 দিন 90 দিন পর মরে যায়। মানে আমার শরীরে যে রক্তটা আছে, এই রক্তটা তো 90 দিন পর মরে যাচ্ছে। আমি যাকে দান করছি মৃত রক্তই দিই, আমি নতুন রক্ত দিই না। আবার 90 দিন পর আবার নতুন রক্ত আসে। এ হাতির দাঁত যেমন, হাতির যে দাঁতটা দিয়ে খায়, এটা 14 বার ভাঙে। আর 14 বার, যেদিন হাতির দাঁত উঠতে বন্ধ করে দেয়, হাতিটা মারা যায়। মানে ওর দাঁত ওটা শেষ, আর হাতি মরে যাওয়া, আয়ু শেষ। ঠিক তাই, যে আমার যখন এই রক্তের 90 দিন হয়ে যাচ্ছে, আমার নতুন রক্ত হয়। এই 90 দিনের পর পর সার্কেল চলতেই থাকে। তো রক্ত দান করলে কারোর ক্ষতি হয় না, কিচ্ছু ক্ষতি হয় না। তো রক্তদান করা খুব দরকার আছে, সমাজের মধ্যে এটাও হওয়া দরকার, রক্তদান করতে হবে, বছরে একবারও করো। আজ যদি বাংলার গোটা যুব সমাজকে আপনি থ্যালাসেমিয়া নিয়ে কোনো বার্তা দিতে চান, হুম। কি বলবেন? হ্যাঁ, একটাই বলবো, এই আজকালকার যে যুব সমাজ আছে, একটাই বার্তা আছে, তুমি বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করো, HPLC টেস্ট করো, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তুমি বাহক কিনা জেনে নাও, বাহক যদি হও, যাকে বিবাহ করবে সে যেন নর্মাল হয়। আপনারা এতক্ষণ শুনলেন স্যারের কাছ থেকে যে থ্যালাসেমিয়া কারণ কি, থ্যালাসেমিয়া কিভাবে প্রতিরোধ করা সম্ভব, এবং থ্যালাসেমিয়ার বাহক এবং যে রোগী আছে তাদের ক্ষেত্রে কি কি করণীয়। স্যার অনেক তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। তো আমাদের সবাইকে এখানে এটাই বলার যে আপনারা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হন এবং বাকিদেরকে সচেতন করে তুলুন, যাতে আমরা একটা থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ এবং সমাজ গড়ে তুলতে পারি। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।